আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা। এখানে দেখো তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো, আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্যই আমাদের এই প্রচেষ্টা। এই বইটাতে তোমাদের জন্য অসংখ্য কিউআর কোড রয়েছে, যেগুলো স্ক্যান করার মাধ্যমে, অর্থাৎ তুমি যদি ওই প্রশ্নটা পড়ার সময় বুঝতে একটু অসুবিধা হয়, সেক্ষেত্রে তুমি এই কিউআর কোডটা স্ক্যান করার মাধ্যমে একজন শিক্ষক এসে তোমার সাথে এই প্রশ্নটা আলোচনা করবে, যার মাধ্যমে তুমি এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারবে বলে আমাদের প্রত্যাশা। এই বইটাতে তোমাদের জন্য প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার পাশাপাশি আরও সংযোজিত আছে রোড টু মিশন 100 এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশনগুলো, যেগুলো তোমার বায়োলজি ভয়টাকে জয় করে বায়োলজি পড়াটাকে আরেকটু সহজ করবে বলে আমাদের প্রত্যাশা। তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। চলো আজকে পর্বে আমরা সিলেট বোর্ড 2022-এ আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। দেখো উদ্দীপক হিসেবে এখানে কি দেওয়া আছে, দেখো একটা ট্রাকিডের চিত্র দেওয়া আছে, তাই না? বি আর সি আরও দুইটা চিত্র দেওয়া আছে। এখন তোমাদের বোর্ড বইয়ে কিন্তু এরকম অনেকগুলো চিত্র আছে, মানে অনেক চিত্র আছে, যেগুলো কিন্তু তোমার আঁকতে পারার মতো করে আয়ত্ত করা লাগে না, যেগুলো তোমার দেখতে পেরে যাতে চিনতে পারো এরকম করে কিন্তু আয়ত্ত করে রাখা লাগবে। অর্থাৎ দেখো এই যে এই চিত্রগুলো কিন্তু তোমার সবসময় আঁকা লাগে না, মানে এরকম অনেক চিত্র আছে যেগুলো তোমার সবসময় আঁকা লাগে না, কিন্তু তোমাকে অবশ্যই এই উদ্দীপকটা বুঝতে পারার জন্য হইলেও এই চিত্রটা হচ্ছে তোমার আয়ত্ত করে রাখা লাগবে, যে দেখলে আমি যাতে চিনতে পারি এটা কি ট্রাকিড গোলাকার কোষ, যেহেতু একসাথে অনেকগুলো আছে, তার মানে এটা হচ্ছে আমাদের সরল টিস্যুর ভিতরে যে প্রকারভেদ ছিল এটা হচ্ছে তোমার প্যারেনকাইমা, আর লম্বাটে কোষ যেহেতু এটা হচ্ছে তোমার স্ক্লেরেনকাইমা কোষটা বুঝেছে, তাই না? এরকম। এরপরে দেখো উদ্দীপকটা বুঝতে পারার পরে ক খ গ ঘ চারটা প্রশ্ন কি দেওয়া আছে, যে তোমার বলছে এখানে জটিল টিস্যু কি, তারপরে খতে বলছে যে সঙ্গী কোষের নিউক্লিয়াসের কার্যাবলী ব্যাখ্যা করো, গতে তোমার কি বলছে যে চিত্রের এর গঠন, তার মানে প্রাকিডের গঠন আমাদের বর্ণনা করা লাগবে। ঘতে কি বলছে উদ্দীপকে বি ও সি এর মধ্যে তুলনামূলক আলোচনা, তার মানে বি আর সি এই দুটোর ভিতরে আমাদের তুলনামূলক আলোচনা করা লাগবে। দেখো এখানে আমরা যদি এখন উত্তরে যাই, জটিল টিস্যু কি, দেখো জটিল টিস্যু হচ্ছে এরকম কতগুলো টিস্যু। আমরা কি জানি টিস্যু কিভাবে গঠিত হয়? অনেকগুলো কোষ একসাথে যখন একই কাজ করে তখন এটাকে আমরা টিস্যু বলি। এখন অনেকগুলো কোষ যে থাকবে, ওই কোষগুলো যদি বিভিন্ন ধরনের হয় তখন ওইটাকে আমরা বলবো হচ্ছে জটিল টিস্যু। সবগুলো কোষ যদি একরকম হইতো তখন ওইটাকে আমরা বলতাম সরল টিস্যু। তাহলে অনেকগুলো কোষ একসাথে টিস্যু গঠন করে, কিন্তু এই কোষগুলো যদি একরকম হয় তখন ওইটাকে আমরা বলবো সরল টিস্যু, কিন্তু কোষগুলো যদি ভিন্ন ভিন্ন হয়, দেখো বিভিন্ন প্রকার কোষ, তাহলে এটাকে আমরা কি বলবো? জটিল টিস্যু বলবো। এরপরে সঙ্গী কোষের নিউক্লিয়াসের কার্যাবলী ব্যাখ্যা করো। সঙ্গী কোষ কি জিনিস? সঙ্গী কোষ হচ্ছে আমাদের শিবকোষের পাশে থাকা একটা কোষ, অর্থাৎ শিবকোষ আর সঙ্গী কোষ এটা হচ্ছে তোমার পরিবহন টিস্যুর একটা অংশ। এটা হচ্ছে আমাদের ফ্লোয়েম, মানে ফ্লোয়েম টিস্যু যেটা, ওইটার 4 ধরনের প্রকারভেদ আছে, যার ভিতরে একটা হচ্ছে তোমার শিবকোষ আর সঙ্গী কোষ। এখন শিবকোষ যেটা, ও হচ্ছে তোমার ছোটোবেলা ওর নিউক্লিয়াস থাকলেও পরিণত বয়সে শিবকোষে কোনো নিউক্লিয়াস থাকে না। এখন নিউক্লিয়াস যদি না থাকে, নিউক্লিয়াসকে আমরা জানি একটা কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র বলা হয়, অথবা কোষের যে বস অফ সেল বলা হয়। এখন নিউক্লিয়াস যদি না থাকে ওই কোষটাকে তো আমরা জীবিত কোষ বলতে পারবো না। তাহলে নিউক্লিয়াস না থাকলে ওর কাজগুলা, নিউক্লিয়াসের যে দরকারি কাজগুলো, এগুলো কে সম্পন্ন করে? ওর পাশে যে সঙ্গী কোষটা থাকে, শিবকোষের পাশে একদম লাগানো একটা কোষ থাকে, ওইটাকে আমরা সঙ্গী কোষ বলি। এখন তোমার কোনো কিছু নাই, তোমার সঙ্গী তোমাকে কি করবে? অবশ্যই সাহায্য করবে। এক্ষেত্রে সঙ্গী কোষ যেটা, ওর নিউক্লিয়াসটা আকারে তুলনামূলক বড় হয়। এখন এই তুলনামূলক যে বড় নিউক্লিয়াসটা, ও হচ্ছে তোমার শিবকোষের কার্যাবলী কিছুটা হলেও নিয়ন্ত্রণ করে বলে হচ্ছে ধারণা করা হয়। এখন দেখো শিবকোষের যেহেতু নিউক্লিয়াস নাই, দেখো ফ্লোয়েম টিস্যু প্রতিটি শিবকোষের সাথে একটি করে প্যারেনকাইমা জাতীয় কোষ অবস্থান করে, এটা হচ্ছে তোমার সঙ্গী কোষ। এখন সঙ্গী কোষে একটা বড় নিউক্লিয়াস থাকে, পরিণত শিবকোষে কোনো নিউক্লিয়াস থাকে না। ধারণা করা হয় যে শিবকোষের নিউক্লিয়াস যে নাই, ওর কাজগুলা কে সম্পন্ন করবে? ওই সঙ্গী কোষের নিউক্লিয়াসটা সম্পন্ন করে দিবে। এরপরে দেখো আমাদের বলছিল যে ট্রাকিডের গঠন বর্ণনা করতে। গঠন যেহেতু বলছে, এখানে আমরা চিত্র আঁকবো। দেখো ট্রাকিড হচ্ছে এরকম লম্বাটে একটা কোষ, ওর প্রাচীরগুলা লিগনিন জমা হয়ে পুরু হয়ে থাকে। দেখো ওর সাইডে দিয়ে তুমি হচ্ছে এরকম পুরো একটা প্রাচীর আঁকবা, যেটা কি জন্য? লিগনিন জমা হয়ে পুরু হয়ে গেছে। এরপরে কি করে দেখো, এই ভিতরে তুমি হচ্ছে আমরা কূপ দেখতে পাচ্ছি, তাই না? এরকম ছিদ্র ছিদ্র অনেকগুলো ছিদ্র, এখানে হচ্ছে তোমার কূপ বলে এগুলাকে, কূপ অঞ্চল। দুই পাশটা হচ্ছে ওর সরু দুইটা প্রান্ত আর লিগনিন যুক্ত প্রাচীর। এখন ট্রাকিড এখানে একটা আছে, এর পাশে আরেকটা ট্রাকিড থাকবে। দেখো আমি যদি আরেকটা ট্রাকিড আঁকি, পুরো প্রাচীর দাও, এরপরে হচ্ছে কূপ দাও, এরকম করে আরেকটা ট্রাকিড আমি আঁকলাম। এর পাশে আরও আছে, ওইদিকে আরও আছে। এখন এই ট্রাকিডগুলোর ভিতর দিয়ে কি হবে দেখো তো,
তোমার যে পানিগুলা, এই পানি হচ্ছে তোমার এই কূপ থেকে এই কূপের ভিতর যাবে, এখান থেকে পাশের ট্রাকিডে যাবে, ওখান থেকে আরেকটা ট্রাকিডে যাবে, এভাবে চলতে থাকবে। আবার এই কূপ দিয়ে এখানে ভিতরে পানি আসবে, এদিক থেকে এই দিকে যাবে, এই কূপ থেকে এখানে আসবে, এভাবে পানিটা হচ্ছে তোমার কিভাবে চলাচল করলো, পাশাপাশি চলাচল করতেছে, তাই না? তাহলে দেখো এই ট্রাকিডের মাধ্যমে ওর যেহেতু প্রাচীরটা পুরু, তাহলে ওর প্রাচীর দিয়ে তো পানি চলাচল করতে পারবে না, বা এই যে নিচে দিয়ে তো তোমার পুরো প্রাচীর আছে, নিচে উপরে দিয়ে পানি চলাচল করতে পারবে না। তাহলে পানি চলাচল করবে কিভাবে? পাশাপাশি কূপের মাধ্যমে, জোড়া কূপের মাধ্যমে যেহেতু পানি পরিবহন করে, তাহলে আমরা কি বলতে পারবো? ট্রাকিডের কাজ হচ্ছে তোমার পাশাপাশি পানি পরিবহন করা। এই জায়গায় তুমি এই কথাটা মনে রাখতে পারো, জোড়া কূপ বা পেয়ার পিট। জোড়া কূপ কথাটা যেখানেই শুনবা বুঝবা যে কার কথা বলছে, এই ট্রাকিডের কথা বলছে। জোড়াকূপ বা পেয়ার পিটের মাধ্যমে হচ্ছে পানি পরিবহন করে। এরপরে দেখো ওর প্রান্তগুলা সরু সুচালো, তবে প্রাচীর লিগনিন জমা হয় বলে প্রাচীর বেশ পুরু থাকে, আর অভ্যন্তরীণ গহ্বর বন্ধ হয়ে যায়, ফলে পানির চলাচল পাশাপাশি জোড়াকূপের মাধ্যমে হয়ে থাকে। প্রাচীরের পুরুত্ব কয়েক ধরনের হয়, যেমন বলয়াকার, সর্পিলাকার, সোপানাকার, জালিকাকার। যেহেতু এটা হচ্ছে তোমার যে জটিল টিস্যুর একটা অন্তর্ভুক্ত, আমরা কি বলছি? জটিল টিস্যুগুলা হচ্ছে তোমার বিভিন্ন ধরনের কোষ দিয়ে তৈরি। তাহলে দেখো ওর কোষগুলো এই যে এরকম বিভিন্ন ধরনের হয়। এখন ট্রাকিড কি করে? তোমার কোষ রসের পরিবহন করে, আর অঙ্গ প্রত্যঙ্গকে দৃঢ়তা প্রদান কাজ করা সহ খাদ্য সঞ্চয়ের কাজও করে। তাহলে এই যে পানি পরিবহনের কাজগুলা, পানি উপরে নিচে পরিবহনের কাজ করে হচ্ছে তোমার ভেসেল, আর পাশাপাশি পরিবহনের কাজ করে হচ্ছে তোমার ট্রাকিড। তাহলে আমরা ট্রাকিডের গঠনটা এভাবে বুঝতে পারলাম। এই জায়গায় আমাদের ট্রাকিডের গঠনটাই জানতে চাইছি। এরপরে আমাদের কি বলছিল যে দুইটা চিত্র দেওয়া ছিল, যে দুইটা চিত্র দেখে আমরা বুঝতে পারছিলাম যে প্যারেনকাইমা স্ক্লেরেনকাইমার কথা বলছে। এখন ওইখানের যে কোষগুলা, ওই কোষগুলোর ভিতরে তোমার মানে তুলনামূলক আলোচনা করতে বলছে। তাহলে দেখো আলোচনা যদি আমরা করি, প্যারেনকাইমা কোষগুলা হচ্ছে তোমার এরকম ধরনের থাকে। আমরা এইভাবে তোমাদেরকে কোনো পার্থক্য বা তুলনা করতে বললে তোমরা হচ্ছে এরকম শুধু দুইটা কলাম আঁকতা, তাই না? যে প্যারেনকাইমা কোরেনকাইমা এই দুইটা ভিতর লিখতা, কিন্তু আমি প্রেফার করবো যাতে তোমরা তিনটা কলাম আঁকো। একটাতে দিবা পার্থক্যের বিষয়, আর যেই দুইটা বিষয়ে পার্থক্য লেখা লাগবে ওই দুইটা বিষয় আমরা দিব। এখন দেখো কোষের ধরন, প্যারেনকাইমা হচ্ছে জীবিত আর স্ক্লেরেনকাইমা হচ্ছে মৃত। এখন জীবিত কি জন্য বলবো? কারণ ওদের যে কোষ থাকে, কোষগুলোর ভিতরে নিউক্লিয়াস থাকে, প্রোটোপ্লাজম থাকে। এই বৈশিষ্ট্যগুলো থাকলে কিন্তু আমরা একটা কোষকে জীবিত বলতে পারি। তাহলে দেখো নিউক্লিয়াস হ্যাঁ থাকে, ওটাতে থাকে না বিধায় তো সে মৃত ছিল। এরপর প্রোটোপ্লাজম, ওতে থাকে বিধায় ও হচ্ছে জীবিত, ওটাতে থাকে না বিধায় ওটা ছিল মৃত। এরপরে কোষ প্রাচীর দেখো, প্যারেনকাইমার যে কোষ প্রাচীর থাকে অনেক পাতলা, আর স্ক্লেরেনকাইমা কোষ প্রাচীর অনেক পুরু থাকে। আকার দেখো, প্যারেনকাইমা কোষগুলো হচ্ছে তোমার গোলাকার সমব্যাসীয় হয়। সমব্যাস বলতে আমরা বৃত্তাকার বস্তুতে ব্যাস বুঝি, তাই না? যে একটা মানে পরিধির এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটাকে কি বলবো? আমরা ব্যাস বলবো। তাহলে ওদের ক্ষেত্রে সবগুলা ব্যাস হচ্ছে তোমার সমান হবে, গোলাকার সমব্যাসীয় হবে। আর ওখানের যে কোষগুলো, স্ক্লেরেনকাইমার কোষগুলো হচ্ছে তোমার লম্বাটে হয়। কাজ কি দেখো তো, প্যারেনকাইমার যে কোষগুলো ওরা কি করে? দেহ গঠন করে, খাদ্য প্রস্তুত করে, আর খাদ্য সঞ্চয় করে রাখে। এখন দেহ গঠন বলতে উদ্ভিদের মানে বেশিরভাগ অংশ হচ্ছে তোমার প্যারেনকাইমা দিয়ে তৈরি। এরকম কখনো যদি দেখো একটা পাতা যদি আঁকে দেয় উদ্দীপক হিসেবে, পাতার যে ত্বকগুলা ওই জায়গাটা হচ্ছে তোমার প্যারেনকাইমা টিস্যু। আর আমরা জানি পাতাতে শিরা থাকে, তাই না? এই যে শিরা উপশিরাগুলো যখন থাকবে, তখন ওই শিরা উপশিরার জায়গাটা যদি চিহ্নিত করে, তখন ওইটাকে আমরা বলবো হচ্ছে তোমার কোলেনকাইমা। তাহলে এই জায়গাটা এইভাবে খেয়াল রাখতে পারো। এরপরে এটা কি করে? যেহেতু ওর কোষ প্রাচীরটা পুরু ছিল, তার মানে ও শক্ত ছিল। তাহলে শক্ত হইলেও কি করবে? দৃঢ়তা প্রদান করবে, পানি আর খনিজ লবণ পরিবহনের কাজও করবে। উদাহরণ হিসেবে দেখো পাতার ত্বকে, যেখানে যে আমি মাত্র আঁকলাম, পাতার ত্বকের অংশটা হচ্ছে তোমার প্যারেনকাইমা, শিরাতে চিহ্নিতকরণ থাকলে হচ্ছে কোলেনকাইমা। আর উদ্ভিদের যে সরু অংশগুলা বা তন্তুময় যে অংশগুলা, এগুলাতে হচ্ছে আমরা স্ক্লেরেনকাইমা দেখতে পাই। তাহলে দেখো পাটের বাস্ট ফাইবারে হচ্ছে আমরা স্ক্লেরেনকাইমা কোষটা দেখতে পাবো। এরপরে দেখো দুইটা চিত্র দেওয়া আছে, চিত্র কিন্তু তুমি চাইলে উদাহরণ হিসেবে দিতে পারো। এছাড়াও চিত্র তুমি পার্থক্য হিসেবে দিতে পারো, এছাড়া উদাহরণও কিন্তু পার্থক্যের বিষয় হইতে পারে। এখন এটা খেয়াল রাখবা যে তুমি চিত্র বা উদাহরণ যদি পার্থক্যের বিষয় লিখে দাও, ওইটার পরে কিন্তু আর কিছু দিতে পারবে, মানে একদম ফিনিশিংয়ে যায় হচ্ছে তুমি চিত্র দিয়ে দিতে পারো, অথবা ওখানে যে উদাহরণটা যদি পার্থক্যের বিষয় দিতে চাও তাহলে ওইটা দিতে পারো। কিন্তু এরপরে যদি তোমার অন্য কোনো পয়েন্ট মনে পড়ে, ওইটা চেষ্টা করবো হচ্ছে ওর ভিতরে মানে উপরের দিকে ইনক্লুড করার, নিচের দিকে ওর নিচে আর কিছু দেওয়া যাবে না। তাহলে আমরা এইভাবে কিন্তু সহজেই ওদের ভিতরে তুলনাটা বুঝে ফেলতে পারতেছি। দেখো কতগুলো পার্থক্য, তুলনা বলতে হচ্ছে ওদের তুলনামূলক পার্থক্যটা বোঝায়। তাহলে এভাবে আমি যেমন তোমারে বললাম
মানে যেভাবে বুঝায় বললাম ওই কথাগুলাই তুমি যদি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো একটা মানে সঠিক ইনফরমেশন দিয়ে, তাহলে আই হোপ সিকিউতে তোমরা একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউর করতে পারবা। প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালিসিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় এই প্রশ্নটা ধরতে পারা, সেই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তরটা করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি, যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে। তোমরা চাইলে আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্ব এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।